হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স গাইডেন্স। আজকে তোমাদের মাদ্রাসা বোর্ডের ম্যাথামেটিক্সের দ্বিতীয় সেটটা করাবো। এই সেটে 1 নম্বর থেকে 4 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করানো হবে। এই সেটটাকে আমি 3টা পার্টে ভাগ করব, ঠিক আছে? তো আজকে প্রথম পার্টটার মধ্যে যে অংশটা আমি করাবো সেটা হলো কি 1 নম্বর থেকে 4-এর দাগের প্রশ্নগুলো সবগুলোই সলভ করানো হবে। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে শুরু করা যাক। 1.1, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? এবার দেখো উত্তরটা হচ্ছে কি 12%। কী করে আসছে সেটা একটু দেখে নাও। প্রথমে কি করলাম, অনুপাতটাকে তুলে নিলাম। আসল বলেছিল, ঠিক আছে, 25, আর কি সবৃদ্ধিমূল বলেছিল 28। এই দুটোর কী ছিল, অনুপাত ছিল। অনুপাতটাকে জাস্ট তোলা হয়েছে। আসল হয়ে গেল কি 25x টাকা, সবৃদ্ধিমূল হলো 28x টাকা। সবৃদ্ধিমূল মানে এখানে সুদ প্লাস আসল আছে, তাহলে সুদ বার করতে গেলে কি করব, এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কিন্তু সুদটা পাবো। সেটা হলো কি 3x টাকা। আর টাইমটা এখানে কত, সময়টা ছিল বার্ষিক। বার্ষিক কথার অর্থ হলো 1 বছর, এই জন্য টি এর মানটা ধরেছি কি 1। আমরা জানি I = PRT/100। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে PRT সমান 100I। এখানে 8টাকে রেখে দেওয়া হয়েছে 100I বাই, এবার দেখো 100I বাই নিচে চলে গেল কি পিটি। এবার মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেট করবে, তাহলে রেজাল্ট দেবে কত, 12%। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কত, 12%। এরপর নেক্সট 1.2, রাজু ও সালমা যথাক্রমে 15,000 টাকা ও 11,250 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে 350 টাকা ক্ষতি হলে রাজুর ক্ষতির পরিমাণ কত? তার মানে কি এরা দুজন এই টাকাটি দিয়ে বিজনেসটা স্টার্ট করলো, আর লাভ তো এখানে হয়নি, এখানে হয়েছে কি ক্ষতি। ঠিক আছে, তাহলে ক্ষতিটাও কি হবে, মূলধনের অনুপাতে তাহলে বহন করতে হবে। তাহলে এখানে কার ক্ষতিটা চেয়েছে, রাজুর ক্ষতিটা চেয়েছে। তাহলে কিভাবে অঙ্কটাকে করছি একটু দেখে নাও। রাজু ও সালমার মূলধনের অনুপাত ছিল কি এটা, ঠিক আছে? তাহলে এই রাজু আর সালমার যে মূলধনের অনুপাতটা, এটাকে জাস্ট সিম্পলিফাই করে 4:3 আনা হয়েছে। এবার রাজুর ক্ষতির পরিমাণ কত হবে, রাজুর সংখ্যাটা কত, 4, তাহলে সেটাও পড়ে গেল। আর এগুলোর হলো কি সমষ্টি, এই জন্য নিচে যোগ করা হয়েছে। গণিত ক্ষতি হয়েছিল মোট কত, 350। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত আসবে, 200 টাকা আসবে। নেক্সট প্রশ্ন 1.3, 5x² - 11x + k সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে কে এর মান কত হবে? অনন্যক মানে কি, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কত, 1/α। অনন্যক মানে 1/, আকারে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার উত্তর এবার আমরা দেখে নেব। তাহলে কি দ্বিঘাত সমীকরণটা প্রথমে লিখেছি। এখানে এ এর কাজটা করছে কে 5, বি এর কাজটা করছে কে -11, আর সি এর কাজটা করছে কে কে। এবার দেখো কারণ হচ্ছে কি, আমরা সমীকরণটা কি জানি, ax² + bx + c সমান কত, 0। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে যদি এটাকে তুলনা করি তাহলে কি পাচ্ছি একটু বুঝে নাও। এ সমান পাচ্ছি 5, বি সমান পাচ্ছি -11, কে সমান পাচ্ছি সি। তাহলে একটা বীজকে আমি ধরে নিলাম আলফা, অপর বীজটা বলেছি অনন্য, অর্থাৎ 1/α। তাহলে গুণফলের সূত্র করো, বীজদের গুণফল আলফা ইন্টু 1/α যদি করি সমান c/a হয়। সিটা এখানে কত, কে, আর এটা হলো কত, 5। এটাকে জাস্ট ক্যালকুলেট করবে, আলফা আলফা কেটে গেল। এবার কণাকুনি বজ্র গুণন করে আসছে কত, কে = 5। তাহলে কে এর সঠিক মান হলো কত, 5। 1.4, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ সমান 45 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হলে অ্যাঙ্গেল বিওসি এর মান কত হবে? দেখো এইটা এবার তোমরা দেখে নাও। তাহলে প্রথমে কি করবে, একটা পরিবৃত্ত অঙ্কন করে নেবে, ঠিক আছে? এরপরে আমরা কি করছি, এরকম চিত্রটা তোমরা প্রথমে এঁকে নেবে। তাহলে এবিসি ত্রিভুজ মানে এইটা ত্রিভুজ থেকে দেখো, এবিসি এর ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই কোণটা দেওয়া আছে, এই কোণটাও দেওয়া আছে। তাহলে এই কোণটা কত বলেছে, 60 ডিগ্রি, আর এই কোণটা বলেছে কত, 45 ডিগ্রি। বি কোণ 60, সি কোণ 45, আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের তিনটা কোণের যোগফল যদি আমরা করি তাহলে কত আসছে, 180 ডিগ্রি। এবার যে মানগুলো দেওয়া আছে এখানে বসিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা সিম্পলিফাই করছি মানগুলো এদিক ওদিক করে। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কি 105 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মানটা কত পেলাম, মানে বিএসি মানে এইটা, এটা আমরা কত ডিগ্রি পেলাম, এটা পাচ্ছি কত, 75 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা কি
বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ হয়? দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে বার করতে বলেছিল কি, এখান থেকে বার করতে বলেছিল কি বি ও সি এর মানটা বার করতে বলেছিল। তাহলে এটা কেন্দ্রস্থ কোণটা বার করতে বলেছে, তাহলে কি এর ডবল হবে। তাহলে কীরকম হবে দেখে নাও। অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। কেন লিখলাম? যেহেতু কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কী হয়? দ্বিগুণ হয়, ঠিক আছে, এই কারণে এটা টুগুণ করা হয়েছে। তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান আমরা কী পেলাম? 2 ইন্টু 75 ডিগ্রি। 75 ডিগ্রি অলরেডি বার করলাম, ঠিক আছে। তাহলে আগেই বার করা হয়েছে 75 ডিগ্রি। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে অ্যাঙ্গেল বিওসি এর মানটা কত পেয়ে যাব? 150 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? অ্যাঙ্গেল বিওসি এর মানটা পেয়ে যাচ্ছি কত? 150 ডিগ্রি। এরপরে নেক্সট অঙ্ক, তাহলে 150 ডিগ্রি রাইট হচ্ছে। 1.5 দুটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 8 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এই প্রশ্নটার উত্তর তোমরা এবার দেখে নেবে। প্রথমে কি করলাম? দুটো বৃত্ত এঁকে নিয়েছি, ঠিক আছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া ছিল, বড়টার কত ছিল? 8 সেমি ছিল, আর ছোটোটার কত ব্যাসার্ধ দেওয়া ছিল? 3 সেমি। এবার কি কেন্দ্র দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখাটা পাচ্ছি তার মানটা বইয়ে বলে দিয়েছে কত? 13 সেমি, ঠিক আছে। আর একটা সাধারণ স্পর্শক আমরা কি আঁকলাম? এটা হলো সিডি, হলো তার কি সাধারণ স্পর্শ। তাহলে স্পর্শ বিন্দু এখানে কি ডি, আর এখানে স্পর্শ বিন্দু হলো সি। তাহলে এর মানটাই কিন্তু বার করতে হবে। এজন্য আমরা কি করছি? ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে একটা রেখা আঁকলাম, সরল রেখা, যেটা কি এসিকে কোন বিন্দুতে ছেদ করলো? ইতে। তাহলে এটা কিভাবে করছি একটু দেখে নাও। এ ও বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক কোনটা? এখানে হলো সিডি। ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল, অর্থাৎ এই বাহুটার সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করলাম। এখানে দেখো যেগুলো তথ্য দেওয়া ছিল সেগুলো জাস্ট লেখা হয়েছে। এসি সমান 8 সেমি, এই সমান বিডি সমান কত? 3 সেমি। কারণ কি এই আর হচ্ছে কি বিডি, কারণ হচ্ছে সমান্তরাল সরলরেখা করে টেনেছে, তার মানে কি এই বাহুটার দৈর্ঘ্য আর এইটুকু জায়গার দৈর্ঘ্য কী হবে? দুটোই সমান হবে। তাহলে এটা যদি 3 সেমি হয় তাহলে এটাও কত হবে? এটাও কিন্তু 3 সেমি হবে। এবার দেখো এইটুকু জায়গা কিন্তু আমরা পেয়ে গেছি, আর গোটাটা কত? 8 সেমি। তাহলে এখান থেকে আমরা ইসিটা বার করতে পারবো না বা সিটা বার করতে পারবো না। তাহলে গোটাটা থেকে যদি এই নিচের ছোটোটা বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? 5 সেমি। ওকে, তাহলে সি সমান 8 সেমি থেকে আমরা বাদ দিচ্ছি কত? 3 সেমি। তাহলে এখান থেকে পাচ্ছি 5 সেমি। এবার দেখো এরকমভাবে যে একটা লম্ব টানা হয়েছে সরল রেখা বরাবর, ঠিক আছে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ একটা কি তৈরি হলো? আমরা জানি যে একটা স্পর্শক যখন কেন্দ্র থেকে তার উপরে একটা লম্ব টানা হয়, স্পর্শ বিন্দু থেকে যদি আমরা কি করি? এই সরলরেখাটা যুক্ত করি, তাহলে সবসময় অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি হয়। অর্থাৎ স্পর্শক আর হচ্ছে কি ব্যাসার্ধ, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত? স্পর্শক এবং কি স্পর্শক এবং এই যে লম্বটা, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এটা আমরা আগেই জেনেছি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো। এটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। নাম কি? এটা আমরা বলছি সমকোণী ত্রিভুজটার নাম সিডিই। ওকে, এবার সিডিই এর ক্ষেত্রে 90 যেটা থাকবে তার অপোজিটে কি থাকে? অপোজিটে থাকছে কি? অতিভুজ। সি কোণের উল্টো দিকে যে বাহুটা পাবো তাকে আমরা অতিভুজ বলবো। তাহলে এটাকে আমরা কি ধরলাম? এটাকে লম্ব ধরছি, এটাকে ভূমি ধরছি। এখানে এবার পিথাগোরাসের উপপাদ্য খাটাও। তাহলে কি এখান থেকে আমরা লিখব সিডি এর স্কোয়ার প্লাস সিই এর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান, তাহলে এখানে কি অতিভুজের স্কোয়ার মানে কোনটা? এখানে কিন্তু অতিভুজের স্কোয়ার মানে বোঝাচ্ছে ডি এর স্কোয়ার। তাহলে এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাব? এখান থেকে আমরা কিন্তু এই সিডি এর মানটা পেয়ে যাব। কীরকম করা হয়েছে একটু দেখে নাও। ক্যালকুলেট করবে, তাহলে সিডি সমান আমরা কত পাচ্ছি? সিডি সমান পেয়ে যাচ্ছে কত? 12 সেমি। তাহলে সাধারণ যে স্পর্শক তার দৈর্ঘ্যটা কত পেলাম? 12 সেমি। তাহলে কোনটা ঠিক হচ্ছে? 4-এর দাগের উত্তরটা ঠিক হচ্ছে, 12 সেমি। এরপর নেক্সট প্রশ্ন 1.6 কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত হবে? এবার দেখো এর উত্তরটা দেখে নাও। আমরা কি করেছি? একটা শঙ্কু নিয়েছি, এর ব্যাসার্ধকে আর ধরলাম, উচ্চতাটাকে এইচ ধরেছি। এবার দেখো শর্তানুসারে করে দিলাম,
তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর আয়তন বইয়ে বলাই আছে, তাহলে ভি সমান সমান কী লিখতে পারবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক একই রকমভাবে এই যে ভূমির ক্ষেত্রফল, মানে এটা একটা বৃত্ত, ভূমির ক্ষেত্রফল বলতে কাকে বোঝাচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের সঙ্গে কোনটা সমান হচ্ছে, বইয়ে যেটা বলেছে ক্ষেত্রফলটা এ, তাহলে এ দুটোকে সমান করেছে। এবার হাইট বলেছে বইয়ে কি এইচ, আর হাইটটা আমরা ধরেছি কি স্মল এইচ, তাহলে এই দুটোই সমান হবে। তাহলে জাস্ট কি এখানে শর্তানুসারে করে এগুলোকে সমান করা হয়েছে। এবার মানটা জাস্ট এর জায়গায় এটা মান পুট করবে, এইচের জায়গায় এটা মান পুট করবে, আর কি এইচের জায়গায় এটা মান পুট করবে, এইচ সমান সমান স্মল এইচ, আর ভি এর জায়গায় তোমরা কি এই মানটা পুট করবে। যদি ক্যালকুলেট করো ডাইরেক্ট তোমাদের রেজাল্ট দেবে কত, 3। ওকে, তাহলে এখান থেকে উত্তর হচ্ছে কি 3। এরপর নেক্সট 2 দাগের প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টা করতে হয় এখান থেকে। এবার দেখে নাও কি আছে। 2.1, একটি যৌথ ব্যবসায় এ বি ও সি যথাক্রমে 3,000, 4,000 ও 5,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসায় বি এর লাভ কত, 275 টাকা হলে মোট লাভ কত। আমরা প্রথমে কি করছি, মোট লাভটাকে ধরে নিচ্ছি। তাহলে মোট লাভটাকে আমরা কি ধরবো, প্রথমে আমরা কি করছি, মোট লাভটাকে ধরে নিলাম এক্স টাকা। এবিসি এর মূলধনের অনুপাত যেটা ছিল এটাকে জাস্ট সিম্পলিফাই করবে। এবার দেখো বইয়ে যেহেতু লাভটা বলেছে কার, বি এর লাভ, তাহলে এবিসি এর লাভ না বার করে আমরা শুধুমাত্র কার লাভ বার করব, বি এর লাভটা বার করব। তাহলে বি এর লাভ সমান সমান কী হয়, বি এর জন্য সংখ্যাটা কত আছে 4, আর সবগুলোকে যোগ করবে, গুণিত মোট লাভ কত এক্স, এটাকে জাস্ট ক্যালকুলেট করবে। তাহলে 4/12 ইন্টু এক্স টাকা আসলো। আর বইয়ে যেহেতু বলেছে লাভটা কত 275, এই দুটো কী হয়ে গেল সমান। জাস্ট এখান থেকে তোমরা কি করবে, শর্তানুসারে করে যদি সিম্পলিফাই করো তাহলে এক্সের মান ডাইরেক্ট আমরা কত পেয়ে যাব, 825 টাকা। তাহলে লাভ হলো কত, কত টাকা এখানে লাভ হয়েছে, এখানে তাহলে লাভ হয়েছে কত টাকা, 825 টাকা। তাহলে 825 টাকা বসাবে। এরপরে নেক্সট 2.2, 3x সমান 4y সমান 5z হলে x/y/z সমান ড্যাশ। তাহলে এই প্রশ্নটার উত্তরটা এবার দেখে নাও। অঙ্কটাকে এরকম লিখবে, তারপরে তোমরা কি করবে, এই যে সংখ্যাটি আছে প্রত্যেকটা সংখ্যার তোমরা লসাগু করবে। তো যাই হোক এই সংখ্যাগুলোকে ভাঙা যাচ্ছে না, এজন্য আমরা কি করব, এগুলোকে ডাইরেক্ট গুণ করব। গুণ করে কত আসছে 60। প্রত্যেকটার এরপরের লাইনটা প্রত্যেকটাকে আমরা 60 দিয়ে কী করবো, ভাগ করে দিচ্ছি। ভাগ করে কাটাকাটি করবে, তাহলে কত আসছে, x/20 সমান y/15 সমান z/12। তাহলে দেখো এখানে যদি অনুপাত আকারে ভাবি, x/y/z সমান কত পাবো, 20:15:12। এটাকে আর সিম্পলিফাই করা যাবে না, তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে তোমরা এই ফাঁকাটার মধ্যে এটা লিখবে, ঠিক আছে। কিভাবে আসছে আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। 2.3, x সমানুপাতি 1/y এবং y সমানুপাতি 1/z হলে x সমানুপাতি কী হবে, এই জায়গাটাতে কি হবে। এবার প্রথমে কি x সমানুপাতি 1/y লিখলাম, সমানুপাত তুলতে গেলে সমান চিহ্ন আসে, তার সঙ্গে একটা কি অশূন্য ভেদধ্রুবক আসে, সেটাকে আমরা নিয়েছি এখানে k1। তাহলে বাকিটা থেকে গেল 1/y হিসাবে। জাস্ট এটাকে সিম্পলিফাই করবে, k1-এর সঙ্গে 1 গুণ হয়ে উপরে থেকে গেল, এটা নিচে থেকে গেল। এরপরে নেক্সট স্টেপ আমরা করছি কি, y সমানুপাতি 1/z বা y সমান সমান কি, আবার সমানুপাত তুলো একই রকমভাবে, তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছে y সমান সমান k2/z। এবার এই ওয়াইয়ের মানটা তোমরা কি করবে, এই জায়গাটাতে পুট করবে, ঠিক আছে। এই ওয়াইয়ের মানটা আমরা কি করলাম, এখানে পুট করছি। তাহলে জাস্ট এখানে পুট করলে তাহলে কি, এই যে k1-এর নিচে তাহলে কিছু থাকছে না, মানে কি থাকছে 1 থাকছে। তাহলে k1/1 ইন্টু z বাই আমরা কি লিখলাম, z বাই লিখলাম কি k2 লিখলাম, ঠিক আছে। এবার k1 k2 একদিকে নিয়ে নিয়েছি, ইন্টু করলাম কি z সমান সমান, একটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বলতে পারি না এক্সট্রা কার সঙ্গে সমানুপাত আছে, এক্স সমানুপাত কত হয়ে গেল, এক্স ভ্যালিজার্স হয়ে গেল জেড। অর্থাৎ 2.4, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। তার মানে কি, একটা সমকোণী ত্রিভুজ মনে করো এইটা, যদি তুমি এটাকে কেন্দ্র করে একটা কি আঁকো, অতিভুজকে ব্যাস করে, ঠিক আছে, এইটাকে ব্যাস ধরে যদি তুমি একটা কি আঁকো, বৃত্ত আঁকো, ঠিক আছে। তাহলে বৃত্তটা যদি এরকমভাবে আঁকা হয় তাহলে বৃত্তটা কার মধ্যে দিয়ে যাবে, এগুলো হলো কি, এগুলো হলো শীর্ষবিন্দু। তাহলে কার মধ্য দিয়ে যাবে, শীর্ষবিন্দুর মধ্য দিয়ে যাবে। 2.5, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে
ত্রিভুজ দুটি কী হবে, সদৃশ হবে। ঠিক আছে, এটা লিখে নেবে। 2.6 একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির আয়তন ড্যাশ ঘন সেমি হবে। তাহলে এই প্রশ্নটা এবার দেখে নাও। কর্ণের মান দেওয়া আছে 5√3। তাহলে প্রথমে আমরা কি করছি, একটা ঘনক নিলাম, এই ঘনকটার প্রত্যেকটা বাহু বা এক একটা বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম কি x সেমি। তাহলে আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আছে, √3 ইন্টু বাহু, বাহুটাকে আমরা কি ধরেছি x। তাহলে একবারই করছি, শর্তানুসারে করলাম, √3 ইন্টু x সমান সমান, এটাও হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আবার বইয়ে যেটা বলেছে ওটাও কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য তো কখনো আলাদা হতে পারে না, তাহলে দুটাই কি সমান। তাহলে এখান থেকে এবার এক্সটাকে রেখে তোমরা যদি এই √3টাকে এর নিচে করে দাও, অর্থাৎ ভাগ করে দাও, ভাগ করে কাটাকাটি করলে যে রেজাল্টটা আসছে সেটা কত, x সমান 5। তাহলে এটা কি পেলাম, ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেলাম। ঘনকের প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়। তাহলে এখানে 12টা বাহু যদি থাকে তাহলে প্রত্যেকটা বাহুই কী হবে, এখানে সমান পাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে ঘনকটির আয়তন কী হবে, বাহুর কিউব হয়। তাহলে বাহুর কিউব মানে এক্সের কিউব, এক্সের মান কত 5। এটাকে যদি তোমরা 3 বার 5টাকে গুণ করো তাহলে আসবে কত, 125। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে গেল কত, 125 ঘন সেমি। আয়তন এই জন্যই কিন্তু কথাটা ঘন সেমি হচ্ছে। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন এবার দেখে নেব। 3-এর দাগের যেগুলো রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 3.1 বার্ষিক 10% সরল সুদের হারে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হবে। সুদে মূলে মানে কি, সুদ আসলে কত হবে, দ্বিগুণ হবে। তাহলে এই প্রশ্নটা কি আমরা দেখছি, যদি 10 বছর দেখাতে পারি যে সত্যি 10 বছরে কি হচ্ছে, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে কিন্তু এটা স্টেটমেন্টটা সত্য হবে। আর যদি না হয় তাহলে মিথ্যা হবে। তাহলে দেখে নাও কীরকমভাবে এটা করানো যেতে পারে। তাহলে প্রথমে আমরা কি করলাম, আসলটাকে ধরছি পি, রেটটা বলেছিল 10%, সুদ কি পেয়ে যাব, সুদ আসল হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ থেকে যদি আসলকে মাইনাস করি তাহলে কিন্তু সুদ পেয়ে যাচ্ছি পি। আর টাইমটা কত জিজ্ঞাসা, এটাই আমি বার করছি মিলানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আই সমান PRT/100, এদিক ওদিকে কোনাকুনি করবে, তাহলে টি সমান কী পাচ্ছি, 100I/PR। এবার মানগুলো জাস্ট বসাবে, 100 গুণিত আয়ের মান পি, পি থেকে গেল আর এর মান 10, ক্যালকুলেট করবে, তাহলে রেজাল্ট আসছে কত, টি সমান 10 বৎসর। কত আসছে, টি সমান 10 বৎসর। তাহলে দেখো এখানে কি বলেছে, 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হবে, তাহলে কি রাইট অ্যান্সার আসছে। তাহলে এখান থেকে আমরা বলে দেবো কি, এটা তাহলে কি রয়েছে, এটা হয়ে গেল সত্য। তাহলে তোমরা এখানে লিখবে কি, এটা আছে সত্য আছে। ওকে। 3.2 এ 500 টাকা 7 মাসের জন্য এবং বি 700 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলে এবং ব্যবসায় লাভ হলে তাদের লাভের পরিমাণ কি সমান হবে। যদি সমান হয়, ঠিক আছে, মূলধনের অনুপাতটাকে যদি সমান দেখাতে পারি তাহলে কিন্তু এটা ঠিক হবে। তাহলে কীরকম করা যেতে পারে, দেখো এ ও বি এর মূলধনের অনুপাত, অর্থাৎ 1 মাস হিসাবে মূলধন কত পাচ্ছি, টাকাটাকে মাস দিয়ে গুণ করবে। তাহলে এর জন্য কত মাস, 7 মাস। তাহলে 500 গুণিত 7 করলাম ইস টু 700 গুণিত করলাম কত, ওর ক্ষেত্রে কত ছিল 5। তাহলে ক্যালকুলেট করবে, তাহলে এটাও 3500, এটাও 3500, 3500 কেটে দিলাম, তাহলে থাকছে কত 1:1। দেখো মূলধনের অনুপাত যেহেতু সমান, লাভটা কেমন করে পায়, মূলধনের অনুপাতে পায়। ঠিক আছে, তাহলে প্রত্যেকে এখানে কি এ আর বি লাভটা কিন্তু সমান পাচ্ছে। আর তাহলে এখানে কি বলেছিল, এ ও বি লাভের পরিমাণ কী হবে, সমান হবে। এই স্টেটমেন্টটাও তোমাদের কি হচ্ছে, এটাও কিন্তু তোমাদের সত্য হচ্ছে। 3.3 4টি সমানুপাতিক সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সমান হবে। আমরা কি করছি, এই প্রশ্নটা করার জন্য আমরা 4টা সংখ্যাকে ধরে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, তাহলে 4টা কি ধরলাম, সংখ্যাকে ধরলাম এ বি সি ডি। এগুলোকে যদি আমরা কি করি, প্রথমে 4টা সংখ্যাকে ধরে নাও, এ বি সি ডি ধরলাম, সমানুপাত আকারে যদি সাজাই, এ দুটো অনুপাত, মাঝে থাকছে সমানুপাত, আবার কি এ দুটো অনুপাত, অনুপাতটাকে বাই আকারে করেছি, সমানুপাতটাকে সমান আকারে লিখেছি। কোনাকুনি যদি গুণ করি তাহলে দেখো এ গুণিত ডি সমান কি পেলাম, বি গুণিত সি, অর্থাৎ এটার এটা প্রান্ত দুটোর গুণফল সমান কি পাচ্ছি, এই দুটো মাঝের দুটোর গুণফলের সঙ্গে সমান পাচ্ছি। তাহলে এই স্টেটমেন্টটাও তোমাদের কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে কি সত্য। এরপরে নেক্সট দেখো 3.4 √6 প্লাস √2 এর মান √5 প্লাস √3 অপেক্ষা বৃহত্তর। এই প্রশ্নটার উত্তরটা এবার দেখে নাও। দুটো অংশকে আমরা কি করছি, স্কোয়ার করে মানটা বার করছি। তাহলে এটা কি করা হয়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দিয়ে করা হয়েছে।
আর এটাকেও কি করা হয়েছে, এ প্লাস বি এর সূত্র দিয়ে করা হয়েছে। দেখো দুটোর মধ্যে কি রয়েছে, 8 রয়েছে, আর দুটোরই মধ্যে এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে দেখো √2 বড়, √12 বড়, √12 বড় নাকি √15 বড়, √12 বড় নাকি √15 বড়? তাহলে কি √15 বড়। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে, বড় হয়ে, এই সংখ্যাটা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়টা বড় হচ্ছে। তাহলে এখানে কি বলেছিল, এত এর মান এত অপেক্ষা বৃহত্তর, মানে প্রথমটাই বড়, এটা বলেছে কি ছোট। তাহলে এখানে আমাদের কি আসছে, দ্বিতীয়টা কিন্তু বড় চলে আসছে। তাহলে স্টেটমেন্টটা এখানে কি রয়েছে, স্টেটমেন্টটা কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ এটা তাহলে কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। এখানে তোমরা লিখবে কি, মিথ্যা। এরপরে 3.5, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখো এই প্রশ্নটার উত্তর এবার বুঝে নাও। একটা বৃত্ত আছে, এই পয়েন্টে আমরা কি করছি, একটা স্পর্শক আঁকছি। তাহলে প্রশ্নটা কি বলেছিল, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে কি হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে স্পর্শকটা আর হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, সেটা হলো ওপি। ওপিটা এর সঙ্গে সর্বদাই কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানেই কি, লম্বভাবে থাকবে। তাহলে অবশ্যই এটা কি, সত্য। ওকে। এরপরে 3.6, দুটি অর্ধগোলকের বক্রতলের অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত হবে 8:27। আয়তনটাকে এনে যদি আমরা 8:27 মিলাতে পারি, তাহলেই কিন্তু প্রমাণটা আমাদের হয়ে যাবে। কি দেওয়া আছে, বক্রতলের অনুপাত দেওয়া আছে। তো যাই হোক, আমরা কি করলাম, দুটো অর্ধগোলক ধরে নিলাম, একটাকে ছোট ধরছি আর একটাকে কি বড়। তাহলে প্রথমটার ছোটোটার ব্যাসার্ধকে R1 ধরছি, বড়টার ব্যাসার্ধকে ধরলাম কি R2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, একটা গোলকের ক্ষেত্রে 4πr², কিন্তু এগুলো আছে কি অর্ধগোলক, এজন্য হয়ে যাবে কি 2πr²। তাহলে দেখো ব্যাপারটা বুঝো, প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের কি ক্ষেত্রফল সমান সমান আমরা কি পাবো, 4/9। শর্তানুসারে করে দিচ্ছি, যেহেতু 1 নম্বরের আছে, বেশি খাটছি না। তাহলে এখন এই মানটা যদি তোমরা সিম্পলিফাই করো, তাহলে স্কোয়ার টার্মটাকে আমরা কি করেছি, একসঙ্গে নিয়েছি, আর এখানে 4/3 করে স্কোয়ার করেছি, অর্থাৎ এটার মানে এটা কি 4/9। তাহলে দেখো স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ সূচকটা কি উভয় পক্ষে সমান হয়ে যাচ্ছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে, R1/R2 সমান কি পেলাম, 2/3। এবার এই মানটাকে আমরা কিভাবে আয়তনের সঙ্গে কাজে লাগাতে পারবো। তাহলে অর্ধগোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে কি হবে, সূত্র কি 2/3πr³ হয়। তাহলে প্রথমটার জন্য R1, দ্বিতীয়টার জন্য আমরা R2 ধরবো। এইভাবে ক্যালকুলেশনটা করব। তাহলে ক্যালকুলেশন করলাম, কিছুটি কাটলো, কেটে কি থাকছে, R1/R2 থাকছে। তাহলে এখানে দেখো এই মানটা R1/R2 আমরা কতবার করে রেখেছিলাম, 2/3। এখানে 2/3 কিউব করবে, তাহলে এটার মানেটা কি 2 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, অর্থাৎ এই 8 কত আসছে, অর্থাৎ কিন্তু এখানে চলে আসছে কি আমাদের 8:27। তাহলে কি মিলে গেল, উত্তরের সঙ্গে ম্যাচ করে গেছে। তার মানে এটাও কি হবে আমাদের, এটাও কিন্তু আমাদের সত্য হবে। নেক্সট 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা সাথে সাথে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর তো টাইম পাবে না, তাই কি করবে, তোমরা সাথে সাথে যখনই এই অঙ্কটা দেখবে, দেখার সাথে সাথে তোমরা কিন্তু খাতায় সেই অঙ্কটাকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তাহলে কি বেটার বুঝতে পারবে। এবার দেখো 4.1, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত। আমরা কি করছি, টাকাটাকে পয়সায় করব, ঠিক আছে, আর মাসটাকে কি করব, বছরে। সুদের হার মানে আরের মানটা জানতে চাওয়া হয়েছে, আরটা কত, আর সমান সমান কত, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। তাহলে আসল আমরা কি ধরলাম, পি হিসাবে আসলটা কত ছিল, 1 টাকা। তাহলে আসল পি সমান সমান 1 টাকা, 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। আসল পি সমান সমান কি 1 টাকা, 1 টাকাকে পয়সায় করলে 100 পয়সা হয়। এবার সময়টি 1 মাস ছিল, মাসটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে কি বছরে, তাহলে 1/12 বছর আসলো। সুদ বলেছিল কত পয়সা, 1 পয়সা, এটাই হলো ইন্টারেস্ট। এবার বার্ষিক সুদের হারটাকে আমরা ধরে নিলাম R%। তাহলে দেখো আমরা কি জানি, PRT/100, ইন্টারেস্ট সমান কী হয়, PRT/100। তাহলে এদিক ওদিকে ক্যালকুলেশন করে জাস্ট তোমরা কি করবে, আর সমান সমান এখানে মানগুলো পুট করে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলেই যে রেজাল্টটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে কি
12%। ওকে, খুব ইজি ক্যালকুলেশন আছে, একটু দেখে নাও। 4.2, কোনো একটি গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছরে 10%। গ্রামের বর্তমান জনসংখ্যা 6000 হলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও। তাহলে জনসংখ্যাটাকে আমরা পি হিসাবে ধরছি, আর রেটটাকে আমরা ধরছি কি, হারটাকে ধরছি 10%। হার মানে এখানে বৃদ্ধির হারটাকে আমরা ধরছি কি 10%, আর সময়টা দেওয়া ছিল কত, 3 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে, যেহেতু 10% হারে বাড়ছে, এই কারণে সূত্রটার ক্ষেত্রে আমরা এখানে প্লাস নেব, যদি কমতো সেক্ষেত্রে আমরা কী নিতাম, মাইনাস চিহ্নটা ব্যবহার করতাম। ওকে, তাহলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে, সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। জাস্ট মানগুলো তোমরা বসাবে, বসিয়ে যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে কত আসছে একটু দেখে নাও ক্যালকুলেশন। এখানে লসাগু করা হয়েছে, তাহলে যেটা হলো এটাকে এবার তোমরা কি করবে, 3 বার আলাদা করে গুণ করবে। গুণ করে এই শূন্যটির সঙ্গে 3টা শূন্য কেটে দিয়েছি, কেটে উপরেরটির সবটি সংখ্যা গুণ করবে। এগুলো যদি গুণ করো তাহলে কত আসবে, 7986 জন। এটাই হলো তোমাদের উত্তর। 4.3, একটি যৌথ ব্যবসায় মোট মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি এবং বাকি অংশ সি এর। তাহলে একটা বিজনেস করছে, ঠিক আছে, মূলধনের হাফ অংশ দিচ্ছে কি এ, মূলধনের 1/3 অংশ দিচ্ছে কে বি, আর বাকিটা দিচ্ছে কে এ। ব্যবসাতে মোট যদি 2400 টাকা ক্ষতি হয়, মানে বিজনেসে ঘাটা পড়েছে, মানে লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে সি এর জাস্ট ক্ষতিটা এখান থেকে বার করতে বলেছে। তাহলে এখানে দেখো একটা কথা বলা ছিল, মোট মূলধন, মূলধন মানে কত টাকা বিজনেসে লাগিয়েছে সেটা বলা নেই। তাহলে প্রথম কাজ হলো কি, সেটাকে তোমরা একটা ধরে নাও। তাহলে আমরা কি ধরলাম, এখানে ধরছি কি, মোট মূলধনটাকে x টাকা ধরে নিলাম। এ এর মূলধন বলেছিল কি, মূলধনের হাফ অংশ, এর মানেই গুণ, তাহলে এ মূলধন এখানে কত ধরা আছে, এক্স গুণিত হাফ। জাস্ট এটাকে ক্যালকুলেট করবে, এক্সের সঙ্গে 1 গুণ হয়ে এক্স হলো, নিচে হলো 2, এত টাকা। একই রকমভাবে আমরা করেছি কি, বি এর মূলধন এক্স ইন্টু 1/3 মানে x/3 টাকা। তাহলে কি বাকিটা বলেছে কি, সি এর মূলধন, তাহলে বাকি মূলধনের পরিমাণটা আমাদের বার করতে হবে। তাহলে কি এ আর বি এরটা টোটালটা থেকে কি করব, মাইনাস করব। তাহলে এ আর বি এর প্রথমে মূলধনটা আমরা বার করে নিচ্ছি। তাহলে এখান থেকে কি করবে, এর মানটা তোমরা এখানে বসিয়ে দেবে, এর মূলধন এটা, বি এর মূলধন এটা, জাস্ট লসাগু করবে, তাহলে কত আসছে 5x/6। এরপরে বাকি মূলধনের পরিমাণ, তাহলে মোট ছিল কত এক্স, এ আর বি এর মূলধন কত আছে এইটা, তাহলে বাকি কতটা সেটা আমরা করতে গেলে কি করব, অর্থাৎ এক্স থেকে যদি আমরা এ আর বি এর মূলধনটাকে মাইনাস করতে পারি, তাহলে কিন্তু যেটা পড়ে থাকবে সেটাই হলো কি বাকি মূলধনের পরিমাণ। তাহলে এখান থেকে দেখো, জাস্ট এক্স থেকে এটাকে বিয়োগ করে লসাগু করবে, লসাগু করে তোমাদের রেজাল্ট আসছে কি x/6 টাকা। তাহলে বাকি মূলধনের পরিমাণটাই কে দিচ্ছে, সি দিচ্ছে, তাহলে সেটাই হয়ে যাবে কি সি এর মূলধন। তাহলে এখান থেকে কি পেলাম, সি এর মূলধন পাচ্ছি কি x/6 টাকা। তাহলে এবার কি করছি, মূলধনের অনুপাত বার করছি, এ বি সি এর মূলধনের অনুপাত। তাহলে মানগুলো তো পেয়ে গেছে, এক্সের এর কত x/2, বি এর কত x/3, সি এর কত x/6। এবার তোমরা কি করবে, এক্স সবগুলো থেকে তুলে দাও, তাহলে যেটা পড়ে থাকছে এটা, ঠিক আছে, উপরে কিছু থাকছে না, মানে কি থাকছে 1 থাকছে, উপরে থাকছে না, মানে এই জন্য প্রত্যেকটার উপরে 1 লেখা হয়েছে। এরপরে কি করবে, নিচের সংখ্যাগুলো লসাগু করবে, লসাগু কত আসছে 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা গুণ করবে, গুণ করে কাটাকাটি করবে, কাটাকাটি করে যেটা রেজাল্ট আসবে, অর্থাৎ 2 3 6, 3 2 6, 6 1 6, তাহলে এখানে 3 থাকছে, এখানে 2 থাকছে, এখানে কি 1, মাঝে সব কি হবে, চিহ্নগুলো হচ্ছে অনুপাত। তাহলে এবিসি এর মূলধনের অনুপাত আমরা কি পেলাম, 3:2:1। এবার দেখে নেব ব্যবসায় মোট ক্ষতিটা কত হয়েছে। বিজনেসে কিন্তু মোট ক্ষতি হয়েছে কত টাকা, 2400 টাকা। সি এর কতটা কি ক্ষতি হচ্ছে সেটা আমরা বার করব। তাহলে সি এর আনুপাতিক ভাগার বার করো, করার পরে গুণিত করলাম কত 2400। সি এর আনুপাতিক ভাগার কি করে বার করবে, সি এর সংখ্যাটা দেখো কত আছে 1 বাই এগুলোকে সবগুলোকে কি করবে, সি এর আনুপাতিক ভাগার বার করার সময় সি এর সংখ্যাটা দেখো কত আছে 1, এটাকে উপরে রাখবে আর এই 3টাকে যোগ করে নিচে রাখবে। তাহলে 1 বাই অনুপাতগুলো সমষ্টি যোগ গুণিত কত টাকা 2400। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমরা কত টাকা পেয়ে যাবে 400 টাকা। তাহলে এই 400 টাকা কার ক্ষতি হলো, এটা হলো সি এর ক্ষতির পরিমাণ। ক্লিয়ার হলো? তাহলে
4.4 কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, যেখানে কে এর মানটা বলেছে নট ইকুয়াল 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান উল্লেখ করো। তার মানে কি কে এর মানটা কত হবে বার করতে হবে। তাহলে এখান থেকে মার্ক করো বীজদ্বয়ের কি বলেছে সমষ্টি আর হচ্ছে কি গুণফল, এই দুটো সমান। তাহলে এই জায়গাটাতে কি লুকিয়ে আছে, শর্তটা লুকিয়ে আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যা হবে বীজদ্বয়ের গুণফলের সঙ্গে কি হবে সমান হবে। তাহলে এইটা সমীকরণটা প্রথমে আমরা লিখে নিচ্ছি, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0। বীজদ্বয়ের সমষ্টি এখানে আমরা কি করব, সূত্র কি জানি মাইনাস বি বাই এ। তাহলে এই মাইনাসটা কিন্তু তোমাদের সূত্রের জন্য পাচ্ছে, ঠিক আছে। তাহলে বি এর কাজটা এখানে কে করছে +2 অর্থাৎ 2, আর এর কাজটা কে করছে কে। তাহলে -2 বাই কী করলাম কে, এবং বীজদ্বয়ের গুণফল সূত্র কি জানি সি বাই এ, সি টার্ম হলো এটা উপরে চলে গেল, আর এ হলো কি কে, কে কে কেটে দিলাম। তাহলে আসছে কত 3। প্রশ্নে বলাই আছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল দুটো কি সমান, এই জন্য এই দুটো মানকে আমরা সমান করেছি। সমান করে জাস্ট এদিক ওদিকে বজ্রগুণন করবে, অর্থাৎ কণাকণি গুণ করবে। কণাকণি গুণ করে যে রেজাল্ট আসবে সেটা হলো কি কে সমান সমান -2/3। তাহলে কে এর মান কত পেলাম -2/3 পেলাম। 4.5 এক্স সমানুপাতি 1/y এবং y সমানুপাতি 1/z হলে প্রমাণ করে যে এক্স সমানুপাত কী হবে জেড। 4.5 এক্স ভ্যালিজার্স 1/y এবং y ভ্যালিজার্স 1/z হলে প্রমাণ করো যে এক্স ভ্যালিজার্স জেড হবে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি করে করা যাবে দেখো, এক্স সমানুপাতি 1/y, তাহলে সমানুপাত তুলেছি জাস্ট সমান চিহ্ন দিয়ে k1 করলাম, এটাকে জাস্ট ক্যালকুলেশন করে এইটুকু রাখো। আবার দেখো এখানে y সমানুপাতি কি 1/z, এটাকেও একই রকমভাবে এইটুকু করো। এখানে k1 k2 কী নিয়েছি, এগুলো কি এক একটা অশূন্য ভেদ ধ্রুবক, এজন্য এখানে নট ইকুয়াল 0 লিখবে। তারপরে দেখো এই জায়গাটা এই মানটা তোমরা কি করবে এই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবে। তাহলে এই যে ওয়াইয়ের মানটা বার হলো এই ওয়াইয়ের মানটা এবার এইখানে বসাচ্ছি। পরে স্টেপে দেখো মানটা জাস্ট বসিয়ে দিয়েছি, আর এখানে k1-এর নিচে কিছু থাকছে না, মানে কি ধরতে হবে 1 আছে। তাহলে এই ভাগটাকে আমরা কি করলাম, ভাগটাকে উল্টে দিয়েছি, উল্টে মানে গুণ হবে, গুণ করে দিলে জেডটা উপরে k2টা নিচে। এবার k1-এর নিচে আমরা কাকে রাখছি k2, 1-এর সঙ্গে k2 গুণ করলে k2 হয়, আর এদিকে থেকে গেল কি জেড সমান সমান k1 k2, এটাও তো একটা ধ্রুবক। তাহলে সমান অশূন্য ধ্রুবক আছে ইন্টু জেড, তার মানে এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য একটা কি পাবো সমানুপাত চিহ্ন পাবো, ঠিক আছে। বাকিটা কি থেকে গেল জেড। তাহলে এক্সের সাথে জেড কি হয়ে গেল, তাহলে এক্সের সঙ্গে জেড সরল ভেদে আছে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল। 4.6 এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল ওসিবি 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা এবার দেখে নাও। এখানে কি দেওয়া আছে দেখো, প্রথমে আমরা কি করেছি একটা চিত্র এঁকেছি, যেরকম বলা আছে সেরকমভাবে একটা চিত্র আঁকা হয়েছে, ঠিক আছে। এই চিত্রটা আঁকার পরে এখানে কি মান দেওয়া ছিল, অ্যাঙ্গেল ওসিবির মান দেওয়া ছিল। অ্যাঙ্গেল ওসিবি মানে কোনটা, ও সি বি দেওয়া ছিল। তাহলে দেখো ওসিবি বলতে এটা দেওয়া ছিল, ওকে, এটার মানটা কত 50 ডিগ্রি, ও সিবি দেওয়া ছিল। আচ্ছা এই দুটো লাইন কি, এই দুটো লাইন হলো কি একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা সমান হবে। আর একই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে অলওয়েজ কোণটা কি হয় একই উৎপন্ন হয়। তাহলে সি কোণের মান যা হবে বি কোণের মানও কিন্তু তাই হবে। তার জন্য লেখা হয়েছে কি অ্যাঙ্গেল ওবিসি সমান অ্যাঙ্গেল কি ও সিবি, অর্থাৎ ওসিবি এর মান আমাদের জানা আছে। তাহলে অ্যাঙ্গেল ওবিসি এর মান কত পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কি অ্যাঙ্গেল ওবিসি এর মান কত পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি পেয়ে যাচ্ছে। এবার দেখো বিওসি থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি এই কোণটা কত হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ আমরা এখানে যোগ করেছি, তিনটা কোণকে যোগ করে 180 ডিগ্রির সঙ্গে সমান করেছি। এবার জাস্ট যেগুলো মান বলা ছিল যেগুলো বার হলো সেগুলো বসিয়ে দিয়ে এখান থেকে আমরা বিওসি এর মানটা বার করেছি। অ্যাঙ্গেল বিওসি কত পেলাম 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি মানে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি পেলাম 80 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা জানি একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ সামনের যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ হয় সেটা বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়। তাহলে এটা যদি আমাদের ঠিক আছে 80 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, তাহলে তো এমনিতে বলা যাচ্ছে এই কোণটা কত হবে তার অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি হবে। তাহলে সেটা আনার জন্য আমরা কি করলাম একটু দেখে নাও। আমরা জানি কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত
যে কোনো বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। অ্যাঙ্গেল বিওসি অর্থাৎ সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি। তাহলে জাস্ট এবার কি করলাম, আমরা এটাকে একবার ঘুরিয়ে লিখেছি, এটাকে আগে করা হয়েছে, এটাকে পরে করা হয়েছে। এখান থেকে এবার দেখো অ্যাঙ্গেল বিএসি রাখছি সমান অ্যাঙ্গেল বিওসি বাই হয়ে গেল কি, এই টুটাকে নিচে নামিয়ে দাও। আর এটার মান আমরা আগেই বার করলাম, কত ডিগ্রি বার করতে পেরেছিলাম, কত ডিগ্রি বার করতে পেরেছি, 80 ডিগ্রি। তাহলে মান বসিয়ে দিয়ে জাস্ট এটাকে ক্যালকুলেট করবে, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান আমরা কত পাচ্ছি, 40 ডিগ্রি। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এটা আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, 40 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখান থেকে তোমরা লিখবে, তাহলে যেটা প্রশ্নে বলেছিল অ্যাঙ্গেল বিএসি এর মান কত, তোমরা লিখবে কি 40 ডিগ্রি। আচ্ছা, যেটা দেখো এখানে ব্লু কালার করা আছে, বোঝা যদি না যায়, এটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে, এটা একটু মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, অ্যাঙ্গেল বিএসি হবে, সবগুলো এখানে অ্যাঙ্গেল বিএসি হবে, ওকে। এরপর নেক্সট 4.7, একটি রম্বসের পরিসীমা 40 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত হবে। তাহলে কি রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, রম্বসের প্রত্যেকটা বাহুই হয় কি সমান। তাহলে দেখো এটা একটা রম্বস এঁকেছি, এর দুটো কর্ণ আমরা নিলাম কি, একটা নিলাম বিডি আর একটা নিলাম এসি। তো রম্বসের পরিসীমা কি হয়, চারটা বাহু যেহেতু সমান, 4 ইন্টু হয় কি এক্স, অর্থাৎ 4 গুণিত বাহু। এবার এই পরিসীমার সঙ্গে বইয়ে যেটা বলেছে সেই পরিসীমাটাকে সমান করে দাও শর্তানুসারে করে। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 10 সেমি। অর্থাৎ এই যে প্রত্যেকটা বাহু রম্বসের কত করে পাচ্ছি, 10 10 করে পেয়ে যাচ্ছে। তাহলে এবি সমান বিসি সমান সিডি সমান ডি এর কত মান, ডি এর সমান আমরা পাচ্ছি কত, 10 সেমি। এবার দেখো আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় অর্থাৎ এবিসিডি যে রম্বসটা এঁকেছি, এই এবিসিডি রম্বসের কর্ণদ্বয় কি কি, একটা হলো কি এসি আর একটা হলো কি বিডি, পরস্পরকে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোন বিন্দুতে করেছে, ও বিন্দুতে। অর্থাৎ এটা 50-50 হয়ে যাবে এখানে, ঠিক আছে, দুটোরই 50-50 হয়ে যাবে। তাহলে আমরা একটা কি ধরছি, কর্ণের মানটা বলে দিয়েছিল বইয়ে 16 সেমি। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা কর্ণটাকে কত ধরছি, বিডি সমান 16। তাহলে বলো এই অর্ধেকটুকু কত হবে, তো এই তো সমদ্বিখণ্ডিত করে দুই ভাগ, এটার মান যা হবে এটার মান তাই হবে। তাহলে টোটালটা কত, 16। তাহলে 16 অর্ধেক কত, এইটুকু জায়গা কিন্তু আমরা কত পেলাম, 8 পেয়ে যাচ্ছি। এবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ আমরা কোনটা নিচ্ছি, এ ও বি থেকে কি পাচ্ছি দেখো, এ ও বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা এবার দেখে নাও। এটা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আমাদের কত, এই অ্যাঙ্গেলটা হলো কি 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে তাহলে এই যে ত্রিভুজটার কথা বলছি অর্থাৎ এ ও বি বা বি ও এ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এখানে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা খাটাবো। তাহলে দেখো এইখানে 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে তাকে আমরা বলবো কি অতিভুজ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয়, অতিভুজের স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে এবার লিখছি, ত্রিভুজ এও বি থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি, লম্ব স্কোয়ার ও এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও বি স্কোয়ার সমান এ বি এর স্কোয়ার। তোমরা কি একটু চিত্রটার সঙ্গে মিলিয়ে নেবে, এ বিটা কি, এটা হলো, এটা কি একটা, এটা হলো অতিভুজ, ঠিক আছে। তাহলে অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করছি, ওই স্কোয়ারটাকে রাখছি, এটাকে ওইদিকে তাড়াচ্ছি, ঠিক আছে। এরপরে মানগুলো বসাও, জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবে। এখানে তোমরা কি চাইলে প্লাস মাইনাস নিতে পারো, আমি নিইনি কেন, কারণ হচ্ছে কি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই কারণে এখানে কিন্তু আমি প্লাস মাইনাস কথাটা লিখিনি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা করবে। তাহলে ওয়ে কত পেলাম, 6 সেমি পেয়ে গেলাম। ওয়ে মানে কোনটা, এইটুকু জায়গা, এইটুকু জায়গায় আমরা কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে এইটুকু জায়গাও কত হওয়া উচিত, এটাও কিন্তু 6 হবে। তাহলে টোটালটা কত, 6-এর সঙ্গে যদি 6 যোগ করি তবে কিন্তু 12 হবে। অর্থাৎ অন্য একটা যে কর্ণ বলেছিল তার মানই তো বার করতে বলেছিল। তাহলে এটা হয়ে যাবে কত, 6 + 6 মানে 12 সেমি। এসি সমান সমান 2 ইন্টু কি ওয়ে, কারণ কি ওয়ে সমান সমান হলো ওসি। তাহলে রম্বসের আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত পেলাম, 12 সেমি। এই পর্যন্ত তোমরা কমপ্লিট করবে। 4.8 ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পি কিউ আর এবং পি কোণ হচ্ছে 30 ডিগ্রি, কিউ কোণ কত
65 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম কোণ কোনটা? তার মানে কি এবিসি ত্রিভুজের সবথেকে বড় কোণটাকে এখানে খুঁজে বার করতে হবে। দুটো ত্রিভুজ পাশাপাশি এরকম এঁকে নিলাম, এই দুটো ত্রিভুজ কি সদৃশ, পি কোণ দেওয়া আছে, কিউ কোণ দেওয়া আছে। তাহলে এই যে কিউ কোণটা এটা হচ্ছে 65 ডিগ্রি আর এটা হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে কি যেহেতু এই দুটো বলেছে সদৃশ, তাহলে কোণের দিক থেকে সেটা কি হবে সদৃশ কোণে হবে। তাহলে কিউ এর মতো এখানে কোনটা বোঝাচ্ছে এটা বি কোণটা, তাহলে কিউ এর সঙ্গে কোনটা সমান হওয়া উচিত বিটা। আবার পি এর সঙ্গে কোনটা সমান হওয়া উচিত এ কোণটা, আবার আর কোণের সঙ্গে সমান হওয়া উচিত কোনটা সি কোণটা। তাহলে কি সেটাই করা হয়েছে, অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি সমান সমান কি অ্যাঙ্গেল আর। এবার দেখো পি এর মান দেওয়া ছিল, তাহলে এখান থেকে আমরা কি করব, অ্যাঙ্গেল এ সমান সমান যেহেতু অ্যাঙ্গেল পি, তাহলে অ্যাঙ্গেল এর মান কী হবে পি এর মান যা অ্যাঙ্গেল এ এর মান তা, তাহলে অ্যাঙ্গেল এর সমান আমরা লিখলাম কত 30 ডিগ্রি। ঠিক একই রকমভাবে অ্যাঙ্গেল বি এর মান কত লিখলাম 65 ডিগ্রি। ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, ত্রিভুজ মানে এইটা থেকে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে দেখো তিনটা কোণকে যোগ করে আমরা করলাম কত 180। এবার যে মানগুলো ছিল অর্থাৎ এ আর বি এই দুটো কোণকে যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখো এখানে সি কোণটা পড়ে থাকছে, সি কোণটাকে কিভাবে বার করবে ক্যালকুলেট করে জাস্ট বার করবে। তাহলে অ্যাঙ্গেল সি পেয়ে যাচ্ছি কত 85 ডিগ্রি। তাহলে দেখো এখানকার মধ্যে আমরা সি কোণ কত পেয়েছি, সি কোণটা হচ্ছে কি সি কোণ আমাদের আসলো এখন 85 ডিগ্রি। এ কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, বি কোণ কত 65 ডিগ্রি। তিনটা কোণকে যদি যোগ করো সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে, তাহলে কি 180 ডিগ্রি হবে। তাহলে এবার আমাকে বলো ত্রিভুজের এই যে তিনটা কোণ রয়েছে যোগ করলে সবসময় কত পাবো 180 ডিগ্রি পাবো। তাহলে এখন বলো এই তিনটার মধ্যে সবথেকে বড় কোণ কোনটা 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি মানে কোন কোণটাকে বোঝাচ্ছে সি কোণটাকে, তাহলে সি কোণের মান কত 85 ডিগ্রি। এটাই কিন্তু তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল। তাহলে এখান থেকে লিখো অতএব ত্রিভুজ এবিসি এর বৃহত্তম কোণ হলো কি অ্যাঙ্গেল সি সমান সমান হলো 85 ডিগ্রি। 4.9 ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে ব্যাস তো আগে প্রথমে বার হবে না, নিশ্চয়ই কী বার করতে হবে প্রথমে, তাহলে আমরা বার করব কি ব্যাসার্ধটা বার করব। ব্যাসার্ধ বার করে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু বৃত্তটার আমরা পেয়ে যাব কি ব্যাসের দৈর্ঘ্য। তাহলে কিভাবে করবে একটু আমরা দেখে নিই, আগে চিত্রটা আঁকছি, দেখো কীরকম বলেছে একটু দেখে নাও, কীরকম আঁকছি একটু দেখে নাও বলে। তাহলে প্রথমে একটা কি ও কেন্দ্র বৃত্ত আঁকবে, জ্যা জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, ওকে। তাহলে কি এইরকম পজিশনে একটা কি নিলাম জ্যা নিলাম, সেটা হলো পি কিউ, তোমরা উপরেও আঁকতে পারো, আমি নিচে নিয়েছি। তাহলে বইয়ের মানটা কত বলেছে পি কিউ এর 4 সেমি, টোটালটা কত 4 সেমি। আবার কি বলেছে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে ও থেকে পি এর দূরত্ব, এটাকে আমি একটু লম্ব টানলাম। তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটার মান কত বই বলা আছে 2.1, তাহলে ওডিটা কত পাচ্ছি 2.1। আমরা এখানে অতিরিক্ত একটা কাজ কি করলাম ও এর সঙ্গে পিটাকে যুক্ত করলাম, এটা তাহলে কি ব্যাসার্ধ, এটাই আমাদের কি করতে হবে বার করতে হবে। এটা বার করে যদি আমরা কি করি এটা তো ব্যাস, তাহলে এইটুকু জায়গা যা হবে এইটুকু তা হবে। তাহলে এই মানটার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবেই কিন্তু টোটালটা কি পেয়ে যাব ব্যাসটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা জানি কেন্দ্র থেকে যদি জে এর উপরে একটা লম্ব টানা হয় তাহলে যেটা কি হয়ে যায় সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এই দিকে যতটা মান হবে এই দিকেও সেম মান পাবো। তাহলে এদিকে যতটা হবে এদিকেও কি পাবো ততটাই পাবো। তাহলে ছিল টোটালটা 4, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে পিডিটা কত হবে তার অর্ধেক অর্থাৎ 2, আর ওডি এর মান কত ছিল 2.1। এটা একটা কি লম্ব মানে কি বুঝতে পারছো। তাহলে এই রেখাটার উপরে যদি এই রেখাটা কি থাকে লম্ব থাকে তাহলে বুঝে নিতে হবে এইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 অপোজিটে হলো কি অতিভুজ। তাহলে এখানে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটাকে খাটাও। তাহলে ত্রিভুজ পিওডি থেকে আমরা কি পাচ্ছি অতিভুজের স্কোয়ার অর্থাৎ ওপির স্কোয়ার সমান লম্ব অর্থাৎ ওডির স্কোয়ার প্লাস ভূমি পিডি এর স্কোয়ার। তাহলে এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এখানে কি করা হয়েছে ওপি স্কোয়ার সমান 2.1 এর স্কোয়ার করা হয়েছে, এখানে 2 এর স্কোয়ার করা আছে। 2.1টাকে আমি ভেঙে লিখেছি, দশমিক তুলেছি স্কোয়ার করেছি, গুণ করবে তাহলে এটা আসছে, ঠিক আছে। এরপরে দেখো বা ওপি স্কোয়ার সমান কি এইটুকু জায়গায় তোমরা লসাগু করবে,
লসাগু করে এরপরের স্টেপে কি করছি, এটাকে যোগ করেছি, ঠিক আছে। যোগ করে এরপরের স্টেপে স্কোয়ারটাকে কি করেছি, এদিকে রুট হিসাবে চাপিয়ে দিয়েছি। এবার দেখো এটা ভালো করে বুঝো, 841টাকে যদি তোমরা 29 দিয়ে ভাঙো তাহলে এখান থেকে আমরা কটা 29 পাবো, দুটো। তাহলে 841টাকে আমরা দুটো 29-এর গুণিতক আকারে লিখেছি, আর 100টাকে লিখেছি কি 10 10 100, দুটো 10-এ। এবার দেখো রুটের ভিতরে যদি দুটো থাকে তাহলে বাইরে কতটা আসবে, একটা একটা করে চলে আসবে। তাহলে ওপি সমান আমরা কি পেলাম, 29/10। এটা মানে কি 10 আছে, এই জন্য এক ঘর দশমিকটা সরে যাবে। তাহলে কত হলো, 2.9 সেমি। ভাগ্য করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ কত পেলাম, 2.9 সেমি। এটাই তো ওপি ছিল, ঠিক আছে। ওপিটাই কি, ওপিটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, ওপি পেয়ে গেলাম, কি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি পাই তাহলে সেখান থেকে ব্যাসটা কি পাবো না, অর্থাৎ তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি, 5.8। এই পর্যন্ত তোমরা লিখবে। 4.10, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 384 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন নির্ণয় করো। তাহলে দেখো এইটা অঙ্ক কীরকম করতে হবে, কি বলা আছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন বার করতে গেলে আগে ঘনকটার বাহুটাকে জানা প্রয়োজন, ঠিক আছে। আর আয়তনের সূত্র কি জানি আমরা, বাহুর কিউব হয়। তাহলে আগে বাহুটাকে খুঁজো। আগে কি করব, সমগ্রতলের ক্ষেত্রফল থেকে এইখান থেকে আমরা কি করব, প্রথম কাজ হলো বাহুটাকে বার করে নাও, অর্থাৎ ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্যটাকে বার করে নিতে হবে। বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলেই ঘনকটার কিন্তু আয়তন আমরা এমনিতেই পেয়ে যাব। তাহলে কি করছি, যেহেতু প্রশ্নে দেওয়া নেই এই কারণে বাহুটাকে আমরা ধরে নিলাম কত, এক্স। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে ধরলাম কি, এক্স। আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 6 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুটাকে যেহেতু এক্স ধরেছি তাহলে হলো এক্সের স্কোয়ার। তাহলে হলো কি এক্সের স্কোয়ার, 6 ইন্টু এক্সের স্কোয়ার বর্গ সেমি। এবার এই মানটা আর বইয়ে যেটা বলেছে 384, এই দুটোই কি একই। তাহলে এই কারণে এই দুটোকে আমরা কি করলাম, শর্তানুসারে বা প্রশ্নানুসারের মধ্যে রেখেছি। এখান থেকে এক্সের স্কোয়ারটাকে রাখো, এক্সের স্কোয়ারকে রেখেছি, এটাকে ভাগ করে দিলাম 6 দিয়ে। তারপরে এটাকে কেটে কুটে কত আসছে, 64। স্কোয়ারটা ওই প্রান্তে চাপাও, তাহলে হয়ে গেল কি √64। আর 64কে দুটো 8-এর গুণিতক হিসাবে লেখা যায়। 64কে ভাঙবে, 8 8 64। তাহলে এইবার রুটের ভিতরে যেহেতু দুটো 8 আছে এই কারণে কি এখান থেকে একটা 8 বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত পেলাম, 8 সেমি। অর্থাৎ ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 8 সেমি। তাহলে বাহু পেয়ে গেছি মানে কি আয়তনটা আমাদের এমনিতেই এবার হয়ে যাবে। কি দেখো কীরকম হবে, ঘনকটির আয়তন সমান কি বাহুর কিউব হয়, বাহুর কিউব। তাহলে 8-এর কিউব মানে কি 3টা 8 গুণ, ঠিক আছে। তাহলে এইভাবে গুণ করে তোমরা কত আনবে, 512। 3টা 8কে যদি গুণ করো তাহলে 512 আসবে। আয়তনের একক কি, ঘন সেমি। ওকে, ঘন কথাটা কিন্তু আসবে, সেন্টিমিটারের জন্য এখানে সেমি আসছে। তাহলে 512 ঘন সেমি হলো। নেক্সট 4.11, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে দেখো এই প্রশ্নটা এবার দেখে নাও, উত্তরটা কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেওয়া আছে কি উচ্চতার অনুপাত দিয়েছে, আর কি পরিধির অনুপাতটা দেওয়া আছে। তাহলে দুটো জিনিস আমাদের এখানে আগে ধরে নিতে হবে। তাহলে একটা চোঙকে আমি ধরলাম প্রথম চোঙ হিসাবে, আর একটাকে ধরছি কি দ্বিতীয় চোঙ হিসাবে। প্রথম চোঙের আমি ব্যাসার্ধ ধরেছি R1, উচ্চতাকে ধরেছি কি H1। দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধকে ধরেছি আমি R2 আর উচ্চতাকে ধরেছি কি H2। সবগুলো একক করে লিখবে। এবার এখান থেকে এটা লিখে নেওয়ার পরে দেখো শর্তানুসারে উচ্চতার কিন্তু অনুপাত দেওয়া ছিল 1:2। তাহলে প্রথম চোঙের উচ্চতা বাই দ্বিতীয় চোঙের উচ্চতা সমান পাচ্ছি কি 1/2। একই রকমভাবে যেটা পরিধি বলা ছিল, পরিধি মানে একটু ভালো করে বুঝো, পরিধি মানে এই লাইনটার কথা বলা হচ্ছে, এটা একটা কি, এটা যদি একটু ভালো করে আঁকি তাহলে এটা একটা কি তৈরি হচ্ছে, এটা একটা বৃত্ত। বৃত্তের পরিধি আমরা কি জানি 2πr, ঠিক আছে। তাহলে প্রথম যে চোঙটা আছে তার পরিধি কত 2πr1, প্রথমটার জন্য R1, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখব 2πr2। তাহলে পরিধির অনুপাত করলাম সমান, প্রশ্নে বলা ছিল কি 3:4। তাহলে 3 সেটাকে আমরা কি আকারে লিখলাম, 3:4টাকে 3/4 আকারে লিখলাম। এখান থেকে 2π কেটে গেল, তাহলে R1/R2 থাকছে কত 3/4।
তাহলে h1/h2 সমান পেলাম হাফ, আর এদিকে পাচ্ছি r1/r2 সমান পাচ্ছে কি 3/4। এবার চং দুটির আয়তনের অনুপাত বলে পাই r1 এর স্কোয়ার h1 বাই পাই r2 এর স্কোয়ার h2। এবার কি পাই পাই কেটে দিলাম, কেটে দিয়ে স্কোয়ার স্কোয়ার টার্মটাকে একটার মধ্যেই ভরেছে, তাহলে r1/r2 দুটোর মধ্যে না দিয়ে একটার মধ্যে দিলাম, গুণিত h1 বাই কী লিখলাম h1/h2। এবার এই জায়গাটাতে তোমরা r1/r2 এবং h1/h2 এর মানটা বসিয়ে দাও। তাহলে দেখো মান বসে কী করা হয়েছে, জাস্ট এখানে সিম্পলিফাই করা হয়েছে। 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16 ইন্টু হাফ। ক্যালকুলেট করবে তাহলে কত হচ্ছে, 9 1 9, 16 দিয়ে 32। তাহলে এই ভাগ আকারে আছে, এটাকে আমরা কি আকারে লিখতে পারি, 9:32। তাহলে এটাই হয়ে গেল কি চং দুটির আয়তনের অনুপাত। এরপরে নেক্সট 4.12, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² মান নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখে নাও। প্রথম কি আমরা ধরে নিলাম নিরেট গোলকের ব্যাসার্ধকে আর একক। তাহলে প্রশ্ন অনুসারে দেখো এখানে কি বলা ছিল, বক্রতলের ক্ষেত্রফল, গোলকটার কি বক্রতলের ক্ষেত্রফল কত এস। আর আমরা এমনিতেই বক্রতলের ক্ষেত্রফলে কি সূত্র জানি, গোলকের ক্ষেত্রে 4πr² হয়। তাহলে এই দুটো জিনিসই কি সমান, তাহলে এস সমান সমান লিখেছি কি 4πr²। ঠিক একই রকমভাবে আয়তনটা বলেছে কত ভি, তাহলে আয়তনের সূত্র কি জানি 4/3πr³। এবার দেখো এই অংশটার মানটা তোমাকে বার করতে হবে, প্রশ্নে কিন্তু এটাই চাওয়া হয়েছে। তাহলে এটার জায়গায় আমরা লিখলাম জাস্ট কি এসের জায়গায় মানটাকে বসাও, ভি এর জায়গায় মানটা বসাও। তাহলে এসের মাথায় কী ছিল, কিউব ছিল, এখানে স্কোয়ার ছিল। জাস্ট এটাকে তোমরা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে এটা আসবে। ঠিক আছে, কী আসবে একটু দেখে নাও। এরপরে এই যে 9টা আছে, এই 9টা কী করবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, উল্টে গুণ হয়ে যাবে। তাহলে এগুলো যদি কেটে দাও, কেটে কুটে যেটা থাকছে সেটা হচ্ছে কি, দেখো এখানে π² ছিল আর এখানে কি π³। তাহলে অলরেডি একটা কি পড়ে থাকলো বলো, এখানে কি পড়ে থাকলো, একটা পাই থেকে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে কি 9 4 36, এর সঙ্গে একটা থাকছে কি পাই। তাহলে এখান থেকে তোমরা কি লিখবে 36 পাই লিখবে। আচ্ছা, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই কারণে এরপরে আমি কি করব, 5 নাম্বারের প্রশ্নগুলো 5 থেকে শুরু করে 10-এর দাগের প্রশ্নগুলো এর নেক্সট পার্টে আলোচনা করব। দেন আরেকটা আমি পার্ট বানাবো থার্ড পার্ট, যেটা কি শুধুমাত্র 11 এবং 12 দাগের প্রশ্নগুলোর উত্তরটা করানো হবে। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।